শিক্ষার্থীরা সকলকেই নিরন্তর শুভেচ্ছা। তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা কথা বলবো কৃষি শিক্ষা পাঠ্য বই দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদের তৃতীয় অংশ। আমাদের আজকের আলোচনায় বিষয়গুলোর মধ্যে রয়েছে গবাদি পশুর রোগ। শিক্ষার্থীরা, আজকের আলোচনা সম্পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে তোমরা যে শিখন ফলগুলো জানতে পারবে সেগুলো হচ্ছে রোগের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে এবং খুরা রোগ, বাদলা রোগ, তরকা রোগ ও ওলান প্রদাহ রোগ সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমাদের আলোচনার প্রথমেই রয়েছে রোগের শ্রেণীবিভাগ। শিক্ষার্থীরা, প্রত্যেকটি জীবদেহেই রোগের সংক্রমণ ঘটে থাকে এবং এই রোগের সংক্রমণগুলো মূলত নির্ভর করে বিভিন্ন জীবাণুর উপরে। এই পৃথিবীতে যত জীবদেহ রোগে আক্রান্ত হয়েছে সেই জীবদেহগুলোর রোগের আক্রান্ত হওয়ার যে কারণগুলো রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে একই কথা, যেমন ব্যাকটেরিয়া জনিত, ভাইরাস জনিত, পরজীবী জনিত এবং প্রোটোজোয়া জনিত। এই চারটি কারণেই মূলত সকল জীবদেহ আক্রান্ত হয়ে থাকে। খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে গবাদি পশুর ব্যাকটেরিয়া জনিত রোগগুলো কি কি হতে পারে? হতে পারে একটি তরকা, হতে পারে বাদলা। শিক্ষার্থীরা, ভাইরাস জনিত রোগ হতে পারে খুরা রোগ, পরজীবী জনিত রোগ হতে পারে কৃমি, উকুন। শিক্ষার্থীরা, প্রোটোজোয়া জনিত রোগ হতে পারে ককসিডিওসিস। খেয়াল করো, এগুলো আমরা রোগের উদাহরণ হিসেবে দেখছি, অর্থাৎ তরকা রোগের কারণ হতে পারে ব্যাকটেরিয়া, বাদলা রোগের কারণ হতে পারে ব্যাকটেরিয়া, খুরা রোগের কারণ হতে পারে ভাইরাস। ঠিক এরকম ভাবে তাহলে আমাদের এটি অনুধাবন প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের এটি মনে রাখা প্রয়োজন। রোগকে মোট 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং তার উদাহরণগুলো কি হতে পারে। শিক্ষার্থীরা, এবার এসো আমরা রোগগুলো সম্পর্কে একটু আলোচনা করি। আমরা আজকে গবাদি পশুর অনেকগুলো রোগ রয়েছে, এর মাঝে আজ আমরা 4টি রোগ নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা এই যে প্রত্যেকটি রোগের কথা আমি যেটি বলছিলাম সেই রোগগুলোর আজকে আমরা আলোচনা করব কারণ, লক্ষণ, প্রতিকার, অর্থাৎ রোগটা কি কারণে সৃষ্টি হচ্ছে, রোগটি চেনার উপায়গুলো কি কি রয়েছে এবং এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি কি রয়েছে। সেই সাথে শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি এই রোগগুলো চেনার যে লক্ষণগুলো রয়েছে সেগুলো চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই শুরু করছি আমাদের আজকের খুরা রোগ। খেয়াল করো, খুরা রোগের ইংরেজিতে বলা হচ্ছে এটাকে FMD। খেয়াল করো, তাহলে এটাকে যদি ইলাবোরেট করা হয়, পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করলে পাওয়া যায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, অর্থাৎ পা এবং মুখে যে ঘা হয় বা যে রোগ হয় আমরা সেটিকে খুরা রোগ বলছি। এ রোগের কারণ হিসেবে আমরা পেয়েছি ভাইরাস, আমরা আগেই জেনেছি, এবং এই ভাইরাসটির নাম হচ্ছে পিকরানা নামক ভাইরাস। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে খুরা রোগ পিকরানা ভাইরাসের কারণে সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা যদি খুরা রোগের লক্ষণগুলো একটু দেখি। খেয়াল করো শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলেছি খুরা রোগের নামের মাঝে যে খুরা রোগের লক্ষণে রয়েছে ফুট, অর্থাৎ গবাদি পশু যখন এ রোগে আক্রান্ত হয়ে থাকে তখন গবাদি পশুর পায়ের খুরার চারপাশে ঘা দেখা যায়, যেটি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। গবাদি পশু দাঁড়াতে পারে না, গবাদি পশু ক্রমান্বয়ে পা ঝাড়তে থাকে, অর্থাৎ গবাদি পশুর যখন পায়ে ঘা হবে তখন গবাদি পশু অবশ্যই সে চলাফেরা করতে পারবে না, সে পা ছুটতে থাকবে, সে দাঁড়িয়ে থাকতে পারবে না, এবং এই ঘায়ের কারণে গবাদি পশুর শরীরে জ্বর চলে আসে, অর্থাৎ শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পায়। এই একই সাথে সাথে এই ভাইরাসের কারণে গবাদি পশুর মাঝে আরেকটি লক্ষণ দেখা দেয়, যেটি আমরা মাউথের ক্ষেত্রে বলেছি।
অর্থাৎ গবাদি পশুর জিহ্বা এবং মুখে ঘা দেখা দেয়। গবাদি পশুর জিহ্বা এবং মুখে ঘা দেখা দেওয়ার কারণে গবাদি পশু তখন খেতে পারে না। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা কি বলছিলাম যে মুখের ভিতরে ফোসকা ওঠে, ফোসকা ফেটে যায়, দুর্গন্ধ বের হয়, রক্তক্ষরণ হয়, গবাদি পশুর মুখ থেকে চপ চপ শব্দ বের হয় এবং রোগের সংক্রমণ যখন খুব বেশি হয়ে যায় অনেক সময় গবাদি পশুর খুরা খুলে যায়। তাহলে এই সমস্যাটি থেকে আমাদের সমাধানের উপায়ের প্রতিকার ব্যবস্থা নিয়ে যদি আমরা একটু কথা বলি, খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছি ভাইরাস, অর্থাৎ ভাইরাসের সরাসরি কিন্তু কোনো প্রতিকার ব্যবস্থা নেই। তবে একটা নির্দিষ্ট সময় পরে ভাইরাস এমনিতেই কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আবার এটি খুব দ্রুত গতিতে সংক্রামিত হতে পারে এক পশু থেকে অন্য পশুতে। সে কারণে আমার প্রতিকার ব্যবস্থার মাঝে থাকবে প্রথমেই সেটি হচ্ছে আক্রান্ত পশুকে আমার আলাদা করে ফেলতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, দ্বিতীয়ত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আক্রান্ত স্থান জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে। শিক্ষার্থীরা পরবর্তীতে গবাদি পশুকে নরম খাবার খেতে দিতে হবে, যেন গবাদি পশুর খেতে কষ্ট না হয়। শিক্ষার্থীরা গবাদি পশুকে তরল খাবার দিতে হবে, গবাদি পশুকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আরো একটি প্রতিকার ব্যবস্থা রয়েছে। যেহেতু গবাদি পশুর পায়ে ঘা হয়ে থাকে, সেজন্য গবাদি পশুর খুরা বা পা গরম পানি দিয়ে ধৌত করে, শিক্ষার্থীরা খেয়াল করো, গরম পানি দিয়ে ধৌত করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 0.1 ভাগ ও অথবা ফিটকিরি 2 ভাগ দিনে 2 থেকে 3 বার গবাদি পশুর পায়ে লাগিয়ে দেওয়া যেতে পারে। এতে গবাদি পশুর পা থেকে ঘা শুকানো অনেকটা সহজ হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এছাড়া গবাদি পশুকে মুখে একটি ঔষধ রয়েছে। শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে মনে করতে পারো, রাখবে FMD কিওর, অর্থাৎ FMD কিওর নামে একটা মলম রয়েছে, অ্যান্টিবায়োটিক, যেটি গবাদি পশুর জিহ্বায় যদি আমরা লাগিয়ে দেই শিক্ষার্থীরা, তাহলে মুখের ঘা বা মুখের তোমার যে খাবারের যে অরুচি যেটা রয়েছে সেটা অনেকাংশেই সেটি থেকে ভালো হওয়ার সুযোগ থাকবে। তাহলে আমাদের খুরা রোগ সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করেছি। এবার আসো আমাদের দ্বিতীয় যে রোগটি রয়েছে বাদলা। শিক্ষার্থীরা খেয়াল করো, বাদলা এই রোগটিকে যদি আমরা ইংরেজিতে বলার আমি চেষ্টা করি, তাহলে আমরা কি বলবো? বাদলা রোগকে ইংরেজিতে বলা হয় BLACK, ব্ল্যাক, QUARTER, অর্থাৎ ব্ল্যাক কোয়ার্টার, অর্থাৎ কালো অংশ। শিক্ষার্থীরা আমি প্রথমেই জেনে নিই আগে আমার রোগের কারণটি কি। বাদলা রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা উদাহরণের সময় দেখে এসেছি শ্রেণী বিভাগে, এবং এই ব্যাকটেরিয়ার একটি নাম রয়েছে। যারা পারবে তারা পরীক্ষায় লেখার চেষ্টা করবে, যারা পারবে না তাদের না লিখলেও চলবে। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম চোভিআই, অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম চোভিআই নামক ব্যাকটেরিয়ার দ্বারা বাদলা রোগ সৃষ্টি হয়ে থাকে। খেয়াল করো, তাহলে এখন আসে আমাদের রোগের লক্ষণ। ইংরেজিতে বলেছি বাদলা রোগকে ইংরেজিতে বলা হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার। গবাদি পশুর শরীরের কোনো কোনো স্থানে বা কোথাও কোথাও ফুলে ওঠে এবং গবাদি পশু হাঁটতে পারে না, ওই ফোলা স্থানটি কালো হয়ে যায়। গবাদি পশুর শরীর অবশ হয়ে যায়, ঘাড় ফুলে যায়। ফোলা স্থানে চাপ দিলে চপ চপ শব্দ হয়। গবাদি পশুর মাংসগুলো পচে যায়। শরীরের তাপমাত্রা 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। গবাদি পশুর শরীরের লোম খাড়া হয়ে যায়, জাবর কাটতে পারে না, নাক মুখ দিয়ে পানি পড়ে। পশুর কোষ্ঠকাঠিন্য হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা বাদলা রোগের লক্ষণগুলো চিত্রের মাধ্যমেও দেখতে পেয়েছি।
এখন আমরা যদি প্রতিকার ব্যবস্থায় আমি খুরা রোগের ক্ষেত্রে যে প্রতিকার ব্যবস্থাগুলোর কথা বলেছিলাম সে প্রতিকার ব্যবস্থা প্রাথমিক কয়েকটি এখানেও থাকবে। কি ধরনের? আক্রান্ত পশুকে আলাদা করে ফেলতে হবে, আক্রান্ত স্থান জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে, গবাদি পশুকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, তরল খাবার দিতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এক্ষেত্রে গবাদি পশুকে অ্যান্টিবায়োটিক টিকা দিতে হবে। পশু যদি মারা যায় তাকে মাটিতে পুঁতে ফেলতে হবে যেন অন্য পশু আক্রান্ত হতে না পারে। একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন, সেটি হচ্ছে এ ধরনের রোগ থেকে পশু আক্রান্ত হওয়ার পর সহজেই সমাধান করা বা পশুকে সুস্থ করা খুব কঠিন হয়ে থাকে। আমরা যে চিকিৎসা পদ্ধতির কথা বলছি অর্থাৎ অ্যান্টিবায়োটিক টিকার কথা বলছি, এটি গবাদি পশুর প্রাথমিক পর্যায়ে দিতে হয়, তাহলে বাদলা রোগের সংক্রামক দেখা দেয় না। শিক্ষার্থীরা চলে এসো আমাদের তৃতীয় রোগ, তড়কা। খেয়াল করো, এ রোগ সম্পর্কে যদি আমাদের বলতে হয়, আমরা প্রথমে একটু রোগের কারণটি দেখে নেই। তড়কা রোগের কারণ আমরা পূর্বে জেনে এসেছি, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। শিক্ষার্থীরা খেয়াল করো, ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার দ্বারা তড়কা রোগ সৃষ্টি হয়ে থাকে। এখন আমরা লক্ষণগুলো একটু দেখব। তড়কা রোগকে ইংরেজিতে বলা হয়ে থাকে অ্যানথ্রাক্স, ANTHRAX, অ্যানথ্রাক্স। শিক্ষার্থীরা তোমাদের একটু মনে করে দিতে চাই, বেশ কয়েক বছর আগে বাংলাদেশে এই রোগের বেশ সংক্রমণ দেখা গিয়েছিল এবং একটি মাত্র রোগ, যে রোগ মানবদেহ সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে, এবং এই অ্যানথ্রাক্স রোগ অনেক মানুষের মাঝেও সংক্রামিত হয়েছিল। কেন হয়েছিল? কারণটি হচ্ছে যে দুই ধরনের, যারা মাংস কাটাকাটি করে এবং বাসা বাড়িতে যারা মাংস রান্না করে। তাহলে কিভাবে হতে পারে? সাধারণত কাটা স্থান দিয়ে এই জীবাণুটা মানবদেহে প্রবেশ করতে পারে। আমরা এখন লক্ষণগুলো একটু দেখি। চিত্রের মাধ্যমে যদি আমরা লক্ষণগুলো দেখার চেষ্টা করি, শিক্ষার্থীরা হয়ে যায় দেহে কাঁপুনি আসে, শ্বাস প্রশ্বাস দ্রুত ও গভীর হয়, দেহের তাপমাত্রা 106 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট আসে, ঘন ঘন মল ত্যাগ করে, গবাদি পশুর নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হয়, মল আলকাতরার মতো হয়, পশু উত্তেজিত হয়ে হঠাৎ করে মারা যায়। অনেক সময় পশু লক্ষণ প্রকাশের আগেই মারা যেতে পারে। মারা যাওয়ার পরে পশুর পেট ফুলতে থাকে। শিক্ষার্থীরা, তড়কা রোগ গবাদি পশুর অত্যন্ত যে কঠিন রোগগুলো আছে তা সেগুলোর মাঝে একটি। এখন ব্যবস্থার মাঝে রয়েছে গবাদি পশুর, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি যে কথাটা তোমাদের প্রথমেই বলেছিলাম, অর্থাৎ কিভাবে গবাদি পশু থেকে মানব এই রোগের আক্রান্ত পশুকে আলাদা করতে হবে, আক্রান্ত স্থান জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে, গবাদি পশুকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই রোগের ক্ষেত্রে একটি সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে গবাদি পশুর চামড়ার নিচে টিকা দিতে হবে। গরু বা মহিষের জন্য 1 সিসি এবং ছাগল বা ভেড়ার জন্য 0.5 সিসি করে টিকা দিতে হয়। শিক্ষার্থীরা, এটিও অবশ্যই পশুকে প্রাথমিক স্তরে, কারণ যদি পশু তড়কা রোগে আক্রান্ত হয় তাহলে আর কোনো প্রতিকার ব্যবস্থা নেই, অর্থাৎ গবাদি পশুকে সুস্থ করার মতো আর কোনো ব্যবস্থা নেই। এজন্য বলা হয়েছে পশু আক্রান্ত হলে কোনো চিকিৎসা বা প্রতিকার ব্যবস্থা নেই। চলে এসো আমাদের সর্বশেষ যে রোগটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ওলান প্রদাহ। এই রোগটি মূলত দুগ্ধবতী গাভীর হয়ে থাকে। খেয়াল করো, দুগ্ধবতী গাভীর হয়ে থাকে এবং এই রোগ হওয়ার গাভীর কি কারণ রয়েছে? ওলান প্রদাহ রোগের অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া।
শিক্ষার্থীরা খেয়াল করো, যদি অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে বাসস্থান, ময়লা, অপরিচ্ছন্ন হাত দ্বারা যদি গবাদি পশুর ওলান, বাট ইত্যাদি স্পর্শ করে তাহলে এই রোগ সৃষ্টি হয়ে থাকে। কিভাবে আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, গবাদি পশু খুব বেশি পরিমাণে দুধ উৎপাদন করছে, কিন্তু গবাদি পশু যে জায়গায় শুয়ে থাকছেন বা যেখানে সে বসে খাচ্ছে সেই জায়গাটা যদি পরিষ্কার না হয়, সেখানে যদি কোনো রোগ থেকে থাকে তাহলে সেই রোগটি তোমার খুব সহজেই তার বাটের মাধ্যমে প্রবেশ করতে পারে এবং গবাদি পশু আক্রান্ত হতে পারে। খেয়াল করো, যে গোয়ালা দুধ দহন করছে সেই গোয়ালার হাত যদি অপরিষ্কার থাকে, তার হাতে যদি জীবাণু থাকে তাহলেও গবাদি পশু আক্রান্ত হতে পারে। যদি বাছুরের মুখে যদি জীবাণু থাকে তাহলেও গবাদি পশু আক্রান্ত হতে পারে। এবং এই ক্ষেত্রে গবাদি পশু যদি আক্রান্ত হয়ে থাকে, এটি অত্যন্ত একটি কষ্টকর ব্যাপার। আমরা লক্ষণগুলো একটু দেখি, পরবর্তীতে আমি এই কথাগুলো বলছি। খেয়াল করো, গবাদি পশু যদি ওলান প্রদাহ রোগে আক্রান্ত হয় তাহলে যেটি হতে পারে সেটি হচ্ছে, গবাদি পশুর ওলান ফুলে যাবে, হাত দ্বারা ওলান স্পর্শ করলে গরম অনুভূত হয়, পশু ব্যথা পায়, বাট দিয়ে রক্ত মিশ্রিত বা পুঁজপূর্ণ দুধ বের হয়, অনেক সময় পশুতে পাতলা লালচে রঙের ওপরে হলদে ঘন রঙের হয়, পশুর ওলানের ভিতরে দুধ প্রবাহ বন্ধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে রক্ত দূষিত হয়ে পশু মারাও যেতে পারে, গাভী খাওয়া বন্ধ করে দেয়, নিস্তেজ হয়ে পড়ে। শিক্ষার্থীরা, এখানে লক্ষণের মাঝে আরো কিছু কথা রয়েছে। সেটি হচ্ছে, গবাদি পশুর প্রত্যেকদিন একটা নির্দিষ্ট পরিমাণ দুধ উৎপাদন হয়। যদি গবাদি পশু থেকে সঠিক, সম্পূর্ণ বা সবগুলো দুধ যদি বের হতে না পারে তাহলে গবাদি পশুর ওলানে দুধগুলো জমা হয় এবং গবাদি পশুর ওলানে দুধগুলো যখন জমা হয় তখন ওলানে দুধগুলো জমা হলে গবাদি পশুর স্বাভাবিকভাবে তার শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং জ্বর আসে। শিক্ষার্থীরা খেয়াল করো, শরীরের তাপমাত্রা 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে এবং এক সময় দেখা যায় যে গাভী দুধ উৎপাদন অনেকাংশেই বন্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের প্রতিকার ব্যবস্থা কি রয়েছে, প্রতিকার ব্যবস্থার কথা দেখি। তাহলে প্রাথমিক যে কথাগুলো বলেছি সেগুলো একই রকম থাকবে। আক্রান্ত পশুকে আলাদা করে ফেলতে হবে, আক্রান্ত স্থান জীবাণুনাশক দ্বারা ধৌত করতে হবে, গবাদি পশুকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এর সাথে সাথে বাছুরকেও জীবাণুনাশক অবস্থায় রাখতে হবে, গবাদি পশু যেখানে থাকে সেই স্থানটি ঘন ঘন পরিষ্কার করতে হবে। গোয়ালা যিনি দুধ দহন করে, গোয়ালার হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, পাত্র পরিষ্কার থাকতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, যদি গবাদি পশু ওলান প্রদাহ রোগে আক্রান্ত হয় তাহলে কয়েকটি ব্যবস্থা রয়েছে। একটি ব্যবস্থা কি হতে পারে, সেটি হচ্ছে বাটিতে বা পাত্রে পানি গরম করে সেই গরম পানির ভিতরে ওলানগুলোকে ও বাটগুলোকে ডুবিয়ে রাখতে হবে। তাহলে বাটের ভিতরে যে দুধটা জমাটবদ্ধ হয়ে আছে, যেটি আমরা চিত্রের মাধ্যমে দেখেছি, যে যদি কি দেখা যায় যে বাটের ভিতরে দুধগুলো যদি জমা আসতে বের হয়ে আসে। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে কি হচ্ছে, এই জমাটবদ্ধ দুধগুলো বের হয়ে আসবে। ওলান যদি আমরা বাটিতে গরম পানি করে সেই গরম পানির ভিতরে বাটগুলো ভিজিয়ে রাখা হয় এবং আস্তে আস্তে যদি বাটগুলোকে যদি একটু ম্যাসেজ করা হয় তাহলে বাটের ভিতরে যে দুধগুলো জমাটবদ্ধ অবস্থায় আছে, আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে দুই পাশে দুধগুলো জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা, এছাড়া আমাদের প্রতিকার ব্যবস্থার ক্ষেত্রে যেটি হতে পারে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেন মাছি বসতে না পারে সে ব্যবস্থা করতে হবে, ওলানে অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করতে হবে। এখানে আরেকটি বিষয় খেয়াল করা প্রয়োজন, যে কয়দিন ঔষধ ব্যবহার করা হবে সেই কয়দিন গবাদি পশু থেকে দুধ দহন করা যাবে না বা বাছুরকে বাটে মুখ লাগাতে দেওয়া যাবে না। প্রতিকার ব্যবস্থার মধ্যে একটা খুব ভালো প্রতিকার ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে যদি বাছুরকে দিয়ে দুধ টানানোর চেষ্টা করা হয়
তাহলেও অনেক সময় ওলান প্রদাহ রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা জানার চেষ্টা করলাম ওলান প্রদাহ রোগের প্রতিকার ব্যবস্থা সম্পর্কে। শিক্ষার্থীরা আমরা আলোচনার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করেছি রোগের শ্রেণী বিভাগ, খুরা রোগ, বাদলা রোগ, তর্কা রোগ, ওলান প্রদাহ রোগ, এই 4টি রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। শিক্ষার্থীরা তোমাদের আজকের ভিডিও ক্লাসের যে কাজটি থাকবে সেটি হচ্ছে এই ভিডিওটি দেখা সম্পূর্ণ হওয়ার পর তোমরা খাতায় লেখার চেষ্টা করবে যে গবাদি পশুর রোগের শ্রেণী বিভাগগুলো কি কি রয়েছে, এটি লিখে তোমাদের বিষয় শিক্ষকের কাছে তোমরা জমা দিবে। আর তোমাদের যদি আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এর কোনো একটি বিষয় সম্পর্কে তোমরা যদি বুঝতে না পারো, তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো, করে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারো। সে পর্যন্ত সকলকেই নিরন্তর শুভেচ্ছা।